This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা জানি যে বসন্ত মানেই কিন্তু প্রেম এবং সেই প্রেম এবং বসন্ত এটা নিয়ে যদি গান হয় আর সঙ্গে যদি বাবুল সুপ্রিয় থাকে তাহলে অবশ্যই দর্শকদের কাছে একটা উপরি পাওনা হয়। আজকে আমরা আড্ডা দেব বাবুল সুপ্রিয়র সঙ্গে। টিভি9 বাংলায় তোমাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। বাবুদা, এই যে প্রেমের কথা বললেই তো গান মানে গান এমন একটা বিষয়, কবিতার গান এটা দিয়েই বোধহয় ইমপ্রেস করা যায়। বাবুল সুপ্রিয় প্রথম জীবনে প্রথম যে মহিলাকে ইমপ্রেস করেছিল সেটা কি গান দিয়ে হয়েছিল? মনে পড়ছে কোন গান ছিল? ওরে বাবা, প্রথম কোনটা সেটাই তো মনে করতে কষ্ট হবে। আর কিন্তু এই যে যেটা ইন্ট্রোডাকশনে যেটা বললেন, আমি ওই বসন্ত মানে প্রেম এটাতে বিলিভই করি না। কারণ এভরি ডে ইজ প্রেম। প্রেম করার আবার কোনো সিজন হবে নাকি? কে লিখে দেবে যে এটা বসন্ত, এটা শীত, এটা কফি শপ, এটা গঙ্গার ধার, এটা সমুদ্র, এটা পাহাড়, তবে আমার প্রেম হবে? বসন্ত প্রেম প্রেম পায় না। না না, আমার রোজই প্রেম প্রেম পায়, এরকম রোজই প্রেম প্রেম পায়, এরকম কোনো নেই। বাট হ্যাঁ, এখন কিছু মরশুমের সঙ্গে প্রেমটাকে বেশ কি বলবো, সেলিব্রিটিটা বেড়ে গেছে। তো বসন্তে একটু আমার বাঙালিদের জন্যে ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সরস্বতী পুজো। আমি 93 থেকে ট্যুর করছি, ওয়ার্ল্ড ট্যুর করছি গানের জন্য অবভিয়াসলি। তো তখনও ভ্যালেন্টাইন্স ডে ফে এসব এত কিছু শুনিনি। এগুলো পরে কার্ড কোম্পানি তারা এই গ্রিটিংস কার্ড, এইসব সফট টয় এইসবগুলোকে বিক্রি বাড়ানোর জন্যে ভ্যালেন্টাইন্স ডে, ফাদার্স ডে, মাদার্স ডে এইসব নিয়ে এসছে। তো ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো কথা, একটা বেশ কী বলবো, বউকে একটা এক্সট্রা প্রেজেন্ট দেওয়ার একটা সুযোগ পাওয়া যায়, একটা প্রেজেন্ট পাওয়াও যায়। আর এখন ভ্যালেন্টাইন্স মানে যাদের তুমি ভালোবাসো, সেটা বাবা মা। যেমন আজকে আমার মেয়ে ঘুম থেকে উঠেই একটা বিস্কিট, চকলেট বিস্কিট, তার উপরে একটা সাইডে একটু জ্যাম জেলি লাগিয়ে এনে ওটা আমাকে সকালবেলা প্রেজেন্ট করেছে, ড্যাডি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, তো বাবা একটা মিষ্টি নিয়ে এসছে যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, একটা মিষ্টি খাওয়া, আজকে অনেকদিন খাসনি একটা মিষ্টি। কালাকাঁদ আমার খুব ফেভারিট, আমাকে কেউ ছোঁয়াতে পারে না যদি ইচ্ছে না করি। তো বাবা আজকে দিচ্ছে, একটুখানি আধখানা বেশ ভেঙে দাঁড়িয়ে খেলাম। সবচেয়ে লাস্টে ভ্যালেন্টাইন্স ডেটা আমার ওয়াইফ দিল, সেটা হচ্ছে আমি কফি খেতে খুব ভালোবাসি। তো আর এই মানে অফিসে বেরোনোর আগে কফিটা স্পেসিফিক্যালি আমার ওয়াইফকেই বানাতে হবে, নাহলে আমি খাই না। যদি রান্নাঘরে বলে একটা কফি দাও, দাদা বেরোবে, আই উইল নট হ্যাভ ইট। ইট হ্যাজ টু বি মেড বাই হার, মানে হ্যাজ টু বি ইন দ্য সেন্স দ্যাট ইজ হোয়াট মিনস। ওই কফিটার ওইটা চাই আমার। অনেক সময় ওটা হাটে নিয়ে আমি লিফটে নেবে গাড়িতে যাই। তো বসন্তকাল সব ঠিক আছে। প্রথম প্রেম মনে করা খুব মুশকিল, বাট আমার মনে আছে আমার অ্যাকচুয়ালি ক্লাস টিচারের মেয়ে, ওই জন্য নামটা বলা খুব মুশকিল। যে ক্লাস টিচারের সঙ্গে আমি টাচেও আছি, উনি কেরালাতে থাকেন। বাট আমি যদি বলি যে প্রথম স্কুলে যে মেয়েটির দিকে আমি ক্লাসে তাকিয়ে থাকতাম, কন্টিনিউয়াসলি তাকিয়ে থাকতাম, ছোট্ট একটা নাকছাবি পড়তো, কানে দুল ছিল, একটু অল্প ঝোলা দুল ছিল, আর চুলটা খুব সুন্দর কাটা ছিল, অক্সিলিয়াম কনভেন্ট ব্যান্ডেলে। যেটা আমি বলবো প্রথম খুব ভালো লাগতো আমার, হেভি লাগতো বলতে চাই, উইথ নট দ্য ভি, ডাবল বি দিয়ে হেভি লাগতো যেটা। তো ক্লাস টিচারের মেয়ে ছিল, তো ওর নাম হচ্ছে অ্যানি, খুব ভালো করে মনে আছে। আই উড সে দ্যাট ওয়াজ প্রবাবলি মাই ফার্স্ট ক্রাশ। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ভেরি ডেঞ্জারাস। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ দ্য ক্লাস টিচার হারসেলফ, সেটা ক্লাস 7-এ। দেখো, এখন যাহা সত্য তাহা আজকের দিনে মিথ্যা বলিয়ে তো কোনো লাভ নেই। হ্যাঁ, তো ক্লাস টিচার না কী করে জানবে? আমি তখন ক্লাস 7-এ পড়ি। ক্লাস বাট দ্যাটস ভেরি নর্মাল। আমি যত বই পড়েছি, সাহিত্য পড়েছি, এদিক ওদিক ঘুরেছি, আমি দেখেছি ছাত্রদের খুব ভালো এলিগেন্ট টিচারদের প্রতি প্রেম হয়, এটাই তো শুরু হয়। তো আমার মনে আছে যে দুষ্টুমি করতাম, যেটা ক্লাসের ছেলেরা পরে মানে যাকে বলে আমার নকল করে তারপরে তারাও সেটা করতে আরম্ভ করতো। আমাদের ওই এরকম কোনো একটা পার্টিকুলার ওকেশন, একটা কোনো স্কুলে হয়তো ব্লাইন্ডস ডে বা তাদের চশমা দেবে, এরকম একটা কিছু হচ্ছে। তো প্রত্যেক স্কুলে দেয় না, একটা করে ফর্ম দেয়, আমরা যাই বিভিন্ন জায়গায় গিয়ে টাকা কালেক্ট করা। কেউ 2 টাকা দিত, কেউ 5 টাকা দিত, এরকম যে সবথেকে বেশি করতে পারে তাকে ওই স্কুল থেকে একটা ব্যাচ দেওয়া হতো।
একটা ছোটো অ্যাওয়ার্ড দেওয়া হতো, সেটা দারুণ ব্যাপার ছিল একটা, যে সবচেয়ে বেশি আমি কালেক্ট করতে পেরেছি। তো একবার বাই চান্স আমার কাকা পিসি মামারা আশপাশের লোকেরা একটু দয়ালু হয়েছিল, আমি ফার্স্ট হয়েছিলাম। আমার মনে আছে যখন আমরা টাই পরতাম মারুন কালারের, তো ওটা বেশ সুন্দর দেখতে ব্যাজ, তো সেটা যখন ব্যাজটা দিয়ে দেওয়া হচ্ছিল তখন আমি এমন একটা ভাব করছিলাম যে ব্যাজটা আমি পরতে পারছি না। তো মিসকে বলছিলাম, মিস, তো ও এসে আমার টাইতে ব্যাজটা পরিয়ে দিয়েছিল। ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক, আ ভেরি রোম্যান্টিক মোমেন্ট। তো সেটা আমার পেছনের দুজন বন্ধু, তার মধ্যে একজন বন্ধুর কথা বলতে গেলে সত্যি মানে হট করে এই গল্পটা তো বলবো জানতাম না, হার্ট ব্রেক হয়। ও আমার খুব বন্ধুর, নামটা আর বলছি না, গঙ্গায় ডুবে মারা গেছিলো। আর সবাই মিলে আমরা মানে চান করতে গেছিলো সবাই, তার মধ্যে ও ক্লাস 5-ই তখন 6-এ ডুবে গেছিলো। তো ওরা দুজন ধরে ফেলেছিল যে আমি কেন করি, কারণ তখন ক্লাস 7-8 মানে সবে ওই প্রেম ব্যাপারটা সিলেবাসে আসছে আবার চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, মানে ওইরকম একটা ইয়ের মধ্যে ছিলাম। তো এই দুটো আমার খুব স্পেসিফিক্যালি মনে আছে আমার লাইফে, দুটো স্পেশাল। বাকি তো স্কুল কলেজে স্কুল টুলে এমনি তো অনেক ভালো লাগতো, বাট তারপরে হ্যাঁ প্রেম অনেক হয়েছে, প্রেম হয়নি তা নয়। আর প্রেমে পড়ার কোনো বয়স নেই, এক। আর দুই হচ্ছে যে একে আমার দারুণ লাগে, উফ সত্যি এর চোখের প্রেমে পড়ে গেছি, এটা বইয়ের সামনে বলতেও আমার মনে হয় খুব একটা, if you are not a pervert, if you are not disturbing someone or doing something which is inappropriate, আমার মনে হয় যে এর বলার মধ্যে আমার মনে আছে একটা ছোট্ট জিনিস বলেই দিই। আমার বন্ধু খুব ভেরি ফানি পার্সন অবভিয়াসলি, পরেশ রাওয়াল। আমার মনে আছে 94-এ শাহরুখ খানের প্রথম ওয়ার্ল্ড ট্যুর, বাজিগার ট্যুর, তাতে সব গান আমি আর ফাল্গুনি পাঠক, যে ডান্ডিয়া কুইন, আমরা স্টেজেতে লাইভ গাইতাম। তখন এই সিডি ফিডি বাজিয়ে নাচ হতো না, 40 জনের মিউজিশিয়ান ব্যান্ড দিত। 93-তে অমিতাভ বচ্চনের সঙ্গে গেছিলাম, 94-এ শাহরুখ খানের বাজিগার ট্যুর, হিজ ফার্স্ট ওয়ার্ল্ড ট্যুর। তো সেখানে আমরা অরল্যান্ডোতে শো হওয়ার পরে বেশ 7 দিন গ্যাপ ছিল, তো ওই ইউনিভার্সাল স্টুডিও, ডিজনিল্যান্ড এসব প্রচুর ঘুরছিলাম। তো আমরা যে হোটেলটাতে ছিলাম সেটার বেশ একটা রিসর্ট মতো, গ্রিন রিসর্ট এরকম একটা ছিল, খুব সুন্দর জায়গা। তো সেখানে আমরা যে অনেকগুলো কটেজ ছিল, যে কটেজটাতে অনেকগুলো কটেজে পারপাস ছিলাম, তার পাশে একটা কটেজেতে তো একটা দারুণ সুন্দর কাপল ছিল আর কি। তো আমরা বসে যখন গল্প করতাম, করতাম, তখন সবাই বলতাম যে মাস্ত ছোকরি একদম প্যার হো গিয়া। তো এরকম বলছি যে আমার ওয়াইফের সামনেও অনেক সময় বলি যে ভালো লাগলে বলা যায়। হ্যাঁ, মানে সেটা যদি মধ্যে যদি কোনো পারভার্সন না থাকে, যদি কোনো ওই তো বলছি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু না থাকে, তাহলে প্রেম রোজ হতে পারে। হ্যাঁ, আমার যেমন চেঞ্জ হতে থাকে। ড্রু ব্যারিমোর ছিল, তারপরে আমার একটা সময় একে খুব ভালো লাগতো। মানে এগুলো হচ্ছে সব দূর থেকে ভালো লাগা, ইন দ্য সেন্স আলাপ তো কখনো হয়নি বা হবে কিনা জানি না। যেমন যদি বলিউডের দিকে দেখি, তাহলে আমার কিয়ারা আডবাণীকে দারুণ লাগতো, খুব ভালো লাগতো। আদর্শ একজন, না আদর্শ একজন, আই উড ফিল, মানে যে ছবিগুলো অন্তত দেখতাম, আই লাভ দ্য ক্যারেক্টার। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানিতে দীপিকা পাডুকোনের ক্যারেক্টার, আমি বলছি যে নট দোজ পার্সন, নট দীপিকা পাডুকোন অর কিয়ারা আডবাণী পার সে, আমি বলছি ওই ক্যারেক্টারগুলো প্রেমে পড়ার মতো আর কি। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানিতে দীপিকা পাডুকোনের যে নয়না ক্যারেক্টারটা ছিল, আমার ছোটো মেয়ের নামই আমি দিয়েছি নয়না, এবং সেটা দীপিকাকে বলেওছি, অভিকবাবু অভিক সরকারের বাড়িতে, যেরকম আমার মেয়ের নাম আমি ক্যারেক্টারের ওপর রেখেছি। তো আয়ান মুখার্জিও জানা যায়। তারপরে কিয়ারা আডবাণীর ক্যারেক্টার একটা ফিল্মে, একটু কন্ট্রোভার্সিয়াল বলে আমি নামটা বলছি না, বাট আই রিয়েলি লাভ দ্যাট ক্যারেক্টার, আদর্শ প্রেমিকা। তারপরে কৃতি শ্যাননকে একটা ছবিতে খুব ভালো লেগেছিল। তারপরে এখন লেটেস্ট, মানে লেটেস্ট ইন দ্য সেন্স খুব ভালো লাগছে, আমার মনে হয় অনেকগুলো ছবিতে খুব দারুণ করছে, সেটা হচ্ছে ওয়ামিকা গাব্বি। বিউটিফুল আইজ অ্যান্ড খুব ভালো অ্যাক্টিংও করে। আর ওরা একটা ফিল্মে যে একটা ক্যারেক্টার আমি দেখলাম, আগেন বলছি যে ইট ইজ নট দি পার্টিকুলার পার্সন পার সে, ইট ইজ দি গার্ল বিং প্লেড ইন দ্য ফিল্ম, যে ক্যারেক্টারটাকে দেখে তোমার প্রেমে পড়তে ইচ্ছে। এক্স্যাক্টলি। আরেকটা বিষয় জিজ্ঞেস করবে যে তুমি বলিউডের অনেকগুলো তারকার নাম বলে হবে, বাংলায় কাকে মানে বেশ ভালো লেগেছে সিনেমা দেখে, মনে হয় যে বাহ এই চরিত্রটার প্রেমে পড়া যায়, বা এই নায়িকাকে খুব ভালো লাগে? দেখো, এখন নস্টালজিক হলে ওই আমাদের
ওই সুচিত্রা সেন, উত্তম কুমার তো মানে একটা কিছু বলার নেই। বাট রিসেন্ট সময়ে বা কিছুদিন আগে অবধি যদি বলি, আমার কন্টেম্পোরারির মধ্যে যদি বলি, আমার রায়মা সেনকে খুব ভালো লাগতো। রায়মা সেন আই ফেল্ট had a very beautiful, একটা এ তো রয়েছে, but that is coincidental. That is coincidental. I just feel that she had a very she has a very beautiful character গুলো তো প্লে করতোই, but a beautiful elegance to the way she portrayed herself on screen. আচ্ছা, আরেকটা বিষয়, এই যে গান যেটা নিয়ে আমরা আজকে আড্ডা দিতে বসেছি, তোমার গান আসছে, এই গানের কি এক কলে কি দর্শকদের জন্য একটু নিশ্চয়ই এই ক্রসটা গাইছি, ভ্যালেন্টাইন্স ডে বা এই যেটা বসন্ত বললে এই সময়ের জন্য অ্যাপ্ট। প্রেমে হয়েছি হন্যে শুধু তোমারই জন্যে, তাই চায়ের কাপে তোমাকে, অ্যাকচুয়ালি কফির কাপে তোমাকে, শুধু তোমাকে তোমাকে চাই। প্রেমে হয়েছি হন্যে শুধু তোমারই জন্যে, তাই চায়ের কাপে তোমাকে, শুধু তোমাকে তোমাকে চাই। অসাধারণ। আর এই যে একটু আগে তুমি বললে না যে আগেকার দিনে যখন তোমাদের শো হতো তোমরা লাইভ পারফর্ম করতে, কিন্তু এখন সত্যি সত্যি আমরা জানি যে সেই লাইভ গান বলেও কিন্তু আমরা লিপসিংই বেশিরভাগ সময় দেখি। হ্যাঁ, মানে এখন এই এত টিকিট খরচা করে যখন লাইভ পারফরমেন্স কেউ দেখতে যায়, কি মনে হয় মানে দর্শকদেরকে কোথাও তঞ্চকতা করা হচ্ছে? মানে অ্যাবসলিউটলি করা হচ্ছে। আমি অনেক আর্টিস্টকে জানি যারা বিয়ের শো করে, বিয়ের ফাংশনের শো করে, সঙ্গীত করে। আই এম নাথিং রং ইন ইট। আমি কোনো কালে করিনি, প্রাইভেট শো করি না। আমার কোথাও একটা মনে হয়েছিল যে আমি যে পরিবেশে গান শিখেছি আমার ঠাকুরদাদা নির্মলচন্দ্র বড়াল, বা আমাদের বাড়িতে সঙ্গীতটাকে ঠিক যেভাবে দেখা হতো, বিয়ে হোক, কারোর মৃত্যু হোক, জন্মদিন হোক, যাই হোক, ঠাকুরদাদা আমাদের ব্যান্ডেলের ছাদের ঘরেতে সবাইকে নিয়ে বসতেন, মিষ্টি সিঙ্গারা সব রাখা থাকতো। ওনার বড় 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 অর্গ্যান ছিল, চার্চ অর্গ্যান, আগেকার দিনের 100 বছর পুরনো, সেটা এখন আর যাই হোক বাজে না, কিন্তু ছিল, ওইটা উনি বাজাতেন, তার নিচে সব রাখা থাকতো। কিন্তু যতক্ষণ না পর্যন্ত উনি ব্রাহ্ম ইয়েটাতে বিলিভ করতেন, ব্রাহ্ম সমাজে ওনার বইতে অনেক গান আছে, তো যতক্ষণ না ওনার উপাসনা শেষ হতো, সংস্কৃতে উনি যতক্ষণ উপাসনা শেষ হতো, যতক্ষণ না পর্যন্ত ওই পার্টিকুলার সিচুয়েশনের জন্য গান শেষ না হতো, ততক্ষণ আমরা কেউ মিষ্টি পেতাম না। সো ওই গানের যে ব্যাপারটাই বসা, তাদের সবাই থাকতো। ঠাকুমা গান গাইতে খুব একটা পারতেন না, কিন্তু তিনিও গাইতেন, পিসিরা সবাই গান গাইতে পারতো, তারা গাইতো, আমার কাকা, আমার ভাইয়েরা, সবাই বোন, সবাই মিলে আমরা গান করতাম অতজন মিলে। ওই যে পরিবেশটাতে আমি বড় হয়েছি, কোথাও আমার পরবর্তীকালে মানে ওই যে খাওয়াটা দূরে রাখা হতো, যে গান হচ্ছে যখন কেউ সিঙ্গারা খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, অন্তত যারা শুনতে এসছে তাদের জন্য অ্যালাউড না, এই ব্যাপারটা আমার মাথায় খুব বসে গেছিলো। যার ফলে আমি বম্বেতে কোথাওই কখনো কোনো প্রাইভেট শো করি না। মানে আমি গান গাইবো আর কেউ চিকেন খাবে, ইয়ে খাবে, খিদেও পায়, খেতেও ইচ্ছে করে, সেটাও একটা দিক যদি আমি একটু লাইটের সাইডে বলি। বাট আমি গান গাইবো আর কেউ এটা করবে এবং সেটা নিয়ে আমি পয়সা রোজগার করবো, ওটা আমার মাথায় কখনো আসেনি। বাট এরকম বিয়ের শোতে আমি দেখেছি আর্টিস্টরা একটা 50 মিনিট বা 1 ঘন্টা 10 মিনিট বা 40 মিনিটের একটা প্রি রেকর্ডের একটা রেখে দেয়, প্রি রেকর্ডের একটা বাজতে থাকে, তারা তার সঙ্গে গায়, এবং অনেক সময় গানটা বেজে যাচ্ছে আর তারা বলছে এই আপ ইধার ডান্স করিয়ে, ওদের ডান্স করিয়ে, কিন্তু তারা যে গান গাইছে সেটা পেছনে বেজে যাচ্ছে। ডেফিনেটলি তঞ্চকতা, ডেফিনেটলি সেটা হচ্ছে, কিন্তু যারা লাইভ সিঙ্গার না, তাদের কিন্তু একটা আলাদা জায়গা আছে। লাইভ পারফরমেন্স যখন হয়, সেটা মানে হট করে একটা কেউ রিকোয়েস্ট করলো, খালি কিবোর্ড প্লেয়ারটা বা পিয়ানো প্লেয়ারটা একটু বাজালো, তার সঙ্গে একটু গেয়ে দিলাম, ওইটা যারা পারে তাদের একটা আলাদা কিক আছে। আর বাকি যারা লিপসিং করে বা ইয়ে করে দেয়ার আর্নিং মানি, আর যদি পাবলিক সেটা অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তো কিছু বলার নেই, কিছু বলার তো এতে কিছু নেই। আগে যেমন যারা সুরে গাইতো তাদের একটা আলাদা একটা ব্যাপার ছিল, ইনরেসপন্সিবিলিটি ছিল, যে যতক্ষণ না পর্যন্ত এই আর্টিস্টটাকে পাচ্ছি। কিশোর কুমারের জন্য 2 মাস প্রডিউসার ওয়েট করতো ডেটের জন্য। এখন হয়তো কিশোর কুমার ইনরেসপন্সিবল, তার হয়তো সাবস্টিটিউট পাওয়া যাবে না, কিন্তু এখন যেমন অরিজিৎ সিং হয়তো অনেকটা ইনরেসপন্সিবল, ওর সাবস্টিটিউট পাওয়া যাবে না। বাট আরও অনেক আর্টিস্টের একজনের জন্য কাউকে না পাওয়া গেলে অন্য একজনের যার গলার সাউন্ডটা ভালো লাগছে তাকে দিয়ে তুমি গাইয়ে নিলে, বাকিটা কম্পিউটারে পুরো টিউন করে দিলে। এইটা করলে সিঙ্গারদের, আমাদের যে গান একদম কমে গেছে। আমার বোধহয় লাস্ট 2 বছর আগে আবার নতুন করে ছবিটা রিলিজ হয়েছে, যেহেতু তৃপ্তি দিমরির, ইমতিয়াজ আলীর একটা ছবি, কী যেন, লায়লা মজনু, তাতে শ্রেয়া নামার একটা গান, প্রচুর হিটস আছে, খুব ভালো, কিন্তু যেহেতু ছবিটা এখন লোকের ভালো লাগছে, তখন হিট করেনি বলে গানটা সেভাবে হাইলাইটেড হয়নি।
তো আমার ওর পরে গান আসবে কি আসবে আমি জানি না, কারণ যে গানটা আমি গেয়েছি সেটা আমি জানি আরও 3 জন সিঙ্গার গিয়েছে, কারটা যে ফাইনালে বেরোবে সেটা জানি না। আমার একটু সিনিয়রিটির দিক থেকে বা আমার যারা কন্টেম্পোরারি বলে দেওয়া যে ওই ছবিটায় গান আসছে, ওই ছবিটায় গান আসছে, এটাই আসছে, আগে যেরকম বলতাম সেটা বলতে একটু ভয় লাগে, বিকজ বলে দিলাম তারপরে দেখা গেলো যে ওই গানটা একটা অন্য কারো গলায় এসে গেল, তো ওটা এম্বারেসিং লাগে। তো ওইটা হয়েছে। কিন্তু লাইভ সিঙ্গিং একটা ব্যাপার হচ্ছে যে যাদের একটা দুটো হিট আছে, 3টে 4টে হিট আছে, খুব ভালো কথা, তার হয়তো কেরিয়ারে হয়তো ওই কটাই হিট তার ক্যারিয়ারে হয়তো লেখা আছে। তো সে কিন্তু যদি লাইভ না গাইতে পারে তাহলে কিন্তু অডিয়েন্সকে, আমরা যেরকম শান বলো বা সোনু বলো বা আলকাজি বলো বা আমিও ধরো শোতে 1 ঘন্টা 50 মিনিট, কোথাও দুবাইতে একটা শোতে রিসেন্টলি 2 ঘন্টা 40 মিনিট ধরে আমি গাইছিলাম, বিকজ এমন রিকোয়েস্ট আসছিল। রাত্রিবেলা মাঝরাত্রি নাদের সেবা রেসকোর্সের ওখানে শো হচ্ছে, রাত্রিবেলা 3টের শো, অনেক রাত্রির অবধি শো হচ্ছিলো, কেউ ও হানসিনি গাইতে বলছে রাত্রি 2:10 বাজে, তখন উপরে সুন্দর চাঁদে, কী করে না বলি, আমারই গাইতে ভাল লাগবে। তো অডিয়েন্স রিকোয়েস্ট করছে, ঠিক আছে আমি বলতেই পারি যে টাইম হয়ে গেছে ভাই, আমি 90 মিনিট হয়ে গেছে আর গাইবো না, কিন্তু আমারই মনে হচ্ছে ওরকম একটা মাহলে যদি ওহান সিনি গাইতে পারি আমার নিজেরই দারুণ লাগবে, তো আমি গাইছি। কিন্তু ওইটা কিন্তু ওই আর্টিস্টরা পারবে না যারা লিপসিং করে। এবং বিদেশে কিন্তু বহু জায়গায় কেস হচ্ছে, যেখানে আর্টিস্টরা রিসেন্টলি, আমি আবার ব্যান্ডের নাম করছি না, কিন্তু সুইডেনে একটা শোতে পুরো লিপসিং করেছে বলে তাদের বিরুদ্ধে চিটিংয়ের কেস করা হয়েছে, লাইভ পারফরমেন্স বলে তুমি লিপসিং কেন করেছো। ঠিক। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলবো যে এই যে বললে যে সত্যি সত্যি এখনকার দিনে যারা সিঙ্গাররা তারা জানে না যে তার গানটা আসবে কিনা বা কবে আসবে, আজকে রেকর্ড করলো কবে আসবে, সেই কবেটা খুব একটা ফ্যাক্টর নয়, আদৌ তার গলায় বেরোবে কিনা সেইটা একটা বিরাট বড় ফ্যাক্টর। মানে সেই কারণেই কি তুমি এখন গানের সংখ্যা অনেক কমিয়ে? না, আমি কখনোই গানের সংখ্যা কমাইনি। যে বলছে যে আমি বেচে গান গাই সে মিথ্যে কথা বলছে, ওরমভাবে হয় না। মিউজিক ডিরেক্টর গান বানায়, তুমি স্টুডিওতে গেলে তুমি গানটা শিখলে। কিশোর কুমার বলতেন, একটা ছোট্ট বাচ্চা ক্যারেক্টার তৈরি করেছিলেন উনি। আশা বসের সঙ্গে আমি এত শো করেছি সারা ইয়েতে, বহু প্রায় 150 শো করেছি আমি কবে থেকে। তো উনি বলতেন গল্প, একটা ছোটো বাচ্চার ক্যারেক্টার বানিয়েছিলেন। এবারে কোনো মিউজিক ডিরেক্টর গান বানিয়েছে, তখন হয়তো কিশোরদার ভাল লাগেনি কিশোর কুমারের, তো উনি একটা বাচ্চা ছেলে বলতো, डैनी कितना खराब गाना बनाया है, अरे बहुत खराब गाना है। तो किशोर कुमार आवाज गौर करे, चुप, ऐसा नहीं बात करते, तुम मेरा नौकरी खा लोगे क्या? नहीं डैनी बट गाना बहुत खराब है, आप डबल पैसा लेना। तो অমিত কুমার আমাদের এসব গল্প বলতেন। তো আমরা তো সেটা বলতে পারি না, কাজে স্টুডিওতে গিয়ে মিউজিক ডিরেক্টর যে গান বানিয়েছে সেটা আমার তরফ থেকে যতটা ভালো করে করা যায় সেটা গেয়ে দিতে হয়। তারপরে 10টা গান গাইলে তার মধ্যে একটা হিট হয়, হয়তো একটাও হিট হলো না, বা 10টা গানের মধ্যে 6টা হিট হয়ে গেল। তো হয় নাকি এবার আমি বেছে গান গাই? ওরকম হয় না। আর যদি তুমি এস্টাবলিশড হও, যেমন আমি এখন কত নতুন ছেলেদের গান গাই এবং ভাল লাগে, বেশ ভালো লাগে। তারা মানে উটপাটাং বানাচ্ছে তা কিন্তু নয়, এটা খুব ভুল ধারণা যে এখন স্বর্ণযুগ আমরা ফেলে এসেছি আর এখন সব পচা গান, একদমই নয়। আমার মেয়ে যেমন প্রীতমের সঙ্গে সব গানেতেই ওর নাম থেকে অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েটিভ বলে সব গানে ও ইনভলভ, বড় বড় পিকচারে ও গিয়ে। তো এই যে সব নতুন ছেলে ওরা গান বানায় গিটার ফিটারে, দারুণ লাগে গাইতে। এবং তারা অনেক সময় পয়সা দিতে পারে না, পয়সা হয়তো দিতে পারে না, কিন্তু মনে হয় গানটা শুনে মনে হয় সি অ্যাট আ সার্টেন পয়েন্ট ইন লাইফ ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার কে তোমাকে কতটা পয়সা দিল, কি তোমার প্রাইস কী ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার। তো দারুণ গান বানায় তারা, এবং সেই গানগুলো বেশ কী বলবো, গাইলে বেশ মজা লাগে। কাজেই আমি বেছে গান গাই। আর যদি এত কিছু করার পর যদি ইয়াংস্টারদের জন্য কিছু গান না গেয়ে দিতে পারলাম, নতুনদের জন্য কিছু গান যদি না গেয়ে দিতে পারলাম, বা নাম দেখে বললাম যে না ভাই তোমারটা গাইবো না, তোমারটা গাইবো না, তাহলে আর কী করলাম লাইফে? এখন ওই সব আমার মনে হয় না কোনো সিঙ্গার এটা এই লিবার্টিটা এনজয় করে যে আমি বেছে গান গাই। যারা গান পায় না তারা ওইরকম বলে, অ্যাবসলিউটলি তোমায় বলছি, যারা গান পায় না তারা বলে আমি কাজ অনেক কমিয়ে দিয়েছি। কেউ কাজ কমায় নাকি? দিনের শেষ দিন অবধি একটা আর্টিস্ট কাজের জন্যে तड़पता है। अमिताभ बच्चन 82 कौदिन आगे एक इंटरव्यू थे कि मैं सेट पे काम करते करते अपना दम तोड़ना चाहता हूँ, मैं इंतज़ार करता हूँ कि मुझे कौन सा ऐसा कैरेक्टर मिलेगा कि वो মানে লাকিলি আমার লাইফে আমার অ্যালবাম রিলিজ করেছেন উনি, আমার মেয়ের অ্যালবাম রিলিজ করে দিয়েছেন উনি। তো আইবিসিএলের জন্য আমি এত কাজ করেছি, হিট গান আছে আমার, হাতিয়ে তো চল তো মেরে সাথ, অনেক গান করেছি, অনেক ইন্টারাকশন হয়েছে। আই বিন লাকি যে আমার লাইফের একজন আইকন বচ্চন সাহেবের সঙ্গে আমি পার্সোনালি অনেক ইন্টারাক্ট করতে জন্য হাতে লেখা চিঠি আছে, মেসেজ করেছি। সুনীল গাভাস্করের সঙ্গে আমার খুব ভালো
একটা রিলেশনশিপ আছে, কলকাতায় এলে গাড়ি করে ওনাকে আমি একা ড্রাইভ করে নিয়ে যাই। কিশোর কুমারের সঙ্গে দেখা হয়নি, এই তিনজন মানুষ আমাদের লাইফে খুব, উত্তম কুমারের সঙ্গে দেখা হয়। তো অমিতাভ বচ্চন একটা জায়গায় বলেছিলেন যে ওনাকে জিজ্ঞেস করেছেন হুইচ ইজ দ্য বেস্ট, তোমার লাইফের বেস্ট ক্যারেক্টার কোনটা, বেস্ট ক্যারেক্টার কোনটা? তো উনি বলেছিলেন যে ক্যারেক্টার তো অনেক প্লে করেছি, কিন্তু আমার লাইফটা কোনো শেষ হয়নি, কাজে আমি আমার বেস্ট ক্যারেক্টার কোনটা প্লে করেছি কী করে বলবো, বলা যায় না। দ্য বেস্ট ক্যারেক্টার অর দ্য বেস্ট রোল ইন মাই লাইফ ক্যান কাম টু মি অ্যাট দি এজ অফ 83 অর 84। আমার হতেই পারে উত্তম কুমারের, আমি বলবো ওয়ান অফ দ্য মোস্ট এন্টারটেইনিং যে রোলটা, সেটা অববধূ সুন্দরী, পেরিনিয়াল হিট, যখন দেখবে তখন ভালো লাগবে। হ্যাঁ, তো ওটা উত্তম কুমার শ্যুট করতে করতে মারা গেছে। সো হাউ ডু ইউ নো, হয়তো ওটাই উত্তম কুমারের সেরা ছবি নয়, কিন্তু এন্টারটেইনিং ছবি হিসেবে প্রথম 10টা ছবির মধ্যে ডেফিনেটলি আসবে। বাবুদা তো অভিনয় করছো, আবার তোমাকে আবার সিনেমার পর্দায় দেখা যাবে, এই বললে যে হাত ভাঙা নিয়েও শুটিং করে এসছো, মোস্টলি তুমি কোনটা বেশি দেখো? তোমাকে দর্শকরা কিন্তু অভিনেতা হিসেবেও নিয়েছে খুব ভালো, এবং গায়ক হিসেবে তো বাবুল সুপ্রিয়র আছেই না, তুমি এনজয় করো কতটা, মানে গান না অভিনয়? অভিনয় আমাকে দেখো, তরুণ মজুমদারের সঙ্গে একটা 2 মিনিটের ইন্টারাকশনে উনি আমাকে নায়ক বেঁচেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তের এগেনস্টে, চাঁদের বাড়ি 2008-9। তো আমার অভিনয় করার প্রচণ্ড ইচ্ছে, স্ট্রং ইচ্ছে, কিন্তু যে সময়টায় এই ইচ্ছেটা খুব চাগিয়ে উঠেছিল, মানে আমি মোটাসোটা গোলগাল একটা ছেলে ছিলাম, বম্বেতে গিয়ে ফুটবল খেলা, করা, এক্সারসাইজ করা, এগুলো বন্ধ হয়ে গেছিলো। তখন খুব শো করছি, হঠাৎ দেখো কলকাতার একজন ছেলে, বড় বড় সারা বিশ্বে বড় বড় হোটেলে এখানে ওখানে ঘুরছি, ভালো ভালো নতুন নতুন খাবার, আর আমি ওই আমেরিকাতে গিয়ে আমাকে একটু ভাত পোস্ত দিন এসব করি না, যেখানে যে খাবার পায় সেটা খাই। তো ম্যাকডোনাল্ডস হোক, KFC হোক, পাস্তা হোক, পিৎজা হোক, লাজানিয়া হোক, খুব খাচ্ছি তখন ওদের ফলে। হ্যাঁ, আর আমার ওজন, হ্যাঁ, আমি ইটালিতে গিয়ে কখনোই বলি না যে আমাকে উফ কোথায় একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবো একটু ভাত ডাল, আর ওটা তো রোজ খাচ্ছি রে বাবা, ইটালিতে গিয়ে ওটাই খাবো। তো তখন বম্বেতে গিয়ে প্রথম 4-5 বছর বা 6-7 বছর এরকম এক্সারসাইজ করার, জিমে যাওয়ার এসব ছিল না, স্ট্রাগলটা খুব স্ট্রং ছিল, বাইকে করে করে ঘুরে স্ট্রাগল করতাম, তো অনেকটা ওজন বেড়ে গেছিল। তখন তো কিছু করতে পারতাম না, কিন্তু তারপরে আমি ওই আমির খানের যে গজনীতে যে ট্রেন করেছে সত্যজিৎ চৌরাসে, সে আমার বাড়ির পাশেই থাকে, তো ওর জিমেতে গিয়ে আমি এক্সারসাইজ করতাম, তো বেশ ভালো একটা সলিড একটা বানিয়েছিলাম, বডি বানিয়েছিলাম, মানে সত্যিই ভালো বানিয়েছিলাম। ওই সময় ছবিগুলো আছে এখনও আমার দেওয়ালে, ওটা লাগিয়ে রেখেছি, বিকজ আমি ওটাতে ফিরে যেতে চাই, আবার দেখা যাক। হ্যাঁ, তো সেই সময়টাতে যখন অ্যাক্টিংয়ের ইচ্ছেটা খুব প্রবল হলো, সেই সময়তে আমার কয়েকজন কন্টেম্পোরারি অ্যাক্টিং করতে গিয়ে একদম হিন্দিতে বলে রায়তা ফেলা দেয়া, আর বাংলায় বলে ছড়াল। সেই সময় যদি কোনো সিঙ্গার, আবার আমি বলতাম যে আমি অ্যাক্টিং করতে চাই, তাহলে মিউজিক ডিরেক্টররাও আমাকে ডাকা বন্ধ করে দিত। সেই জন্য ওটা আমি বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, বুকের উপর পাথর চাপা দিয়ে, হ্যাঁ, পাথর যাতে কোনো দিক থেকে যাতে উঁকি না মারতে পারে, কারণ এমনভাবে সব ছড়িয়েছিল যে ওখানে আমি ঢুকতে গেলে কেলেঙ্কারি হয়ে যেত, মানে। তো তারপরে বেশ 4-5 বছর 6 বছর গেল, যে এই অববধূ সুন্দরীর পরে কনফিডেন্স হলো, গান একটা ছবি হিট হলো, হলো, আর তরুণ মজুমদার বলেছেন কিচ্ছু করতে হবে না তোমার, আমি তোমাকে দেখেছিলাম এই রেকর্ডিংয়ের সময় শিবাজিদা মন্দিরে, আমি যা দেখে নিয়েছি, আমি যা বলবো তুমি করবে, কোনো অসুবিধা হবে না। আমি বলেছিলাম কি বই, ভালো ছাত্রের মতো কি সিনেমা একটু দেখবো, কি একটু বই পড়বো, কিছু করবে, কিচ্ছু করতে হবে না, তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি খালি সেটে আসবে, আমি যা জামা কাপড় বলবো পরবে, এই যে জিন্সে তোমার এত জানলা দরজা আছে ওইগুলো একটু বন্ধ করে আসবে, মানে আমি ছেঁড়া জিন্স পরি, তো ওইটা যাতে ওইগুলো ছেঁড়া জিন্স চলবে না, এইটা খালি চলবে না আমার ছবিতে। তুমি উনি বলতেন জানলা দরজা সব বন্ধ করে আসবে, ওইটা নিয়ে পরে আসবে, কোনো অসুবিধা হবে না। তো তারপরে আমি আমার অভিনয়ের ইচ্ছেটা খুব অল্প কয়েকজনের কাছে প্রকাশ করেছিলাম, তার মধ্যে ঋতুপর্ণদা ছিলেন। ঋতুপর্ণদার বাড়িতে গেছিলাম, বলেছিলাম করার জন্যে। আমার মনে হচ্ছে বম্বেতে মণি শ্রীকান্তের মণিকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম JW ম্যারিয়েটে, এখনও মনে আছে। সেখানে আমি একটা ছবির আইডিয়া বলেছিলাম, নায়কটা আমি হিন্দিতে করতে চেয়েছিলাম, নট অ্যাজ এ হিরো, আমি বলছি না, বাট আমার মনে হয়েছিল নায়কটা হিন্দিতে অমিতাভ বচ্চন বা কেউ যদি করে দারুণ ব্যাপার হতে পারে। হয়নি, নায়কটা অন্যরকমভাবে সৃজিত করেছে, খুব ভালো, সেটা আলাদা কথা। বাট ঋতুদার সঙ্গে কথা হয়েছিল এবং ওনাকে একটা গল্প শুনিয়েছিলাম, সেইটা ওনার খুব ভালো লেগেছিলো। তো সত্যম রায়চৌধুরী আমাদের
নিবেদিতা, উনি প্রডিউস করবে বলেছিলেন। তো ঋতুদা আমার সঙ্গে স্ক্রিপ্ট লেখা শুরু করেছিলেন ওই সিলভার স্প্রিংস বলে যে ফ্ল্যাটটা আছে আইটিজির পাশে সেখানে, বাট তারপরে তো উনি মারা গেলেন, ওটা ইনকমপ্লিট ছিল। তারপরে ওনার ভাই আর ভাইয়ের ওয়াইফ দে ওয়ার ভেরি সুইট, ওই অত কাগজপত্রের মধ্যে থেকে আমাকে ওটা খুঁজে দিয়েছিলেন, বাট ইট ওয়াজ ভেরি লিটল, তো ওটা আর হয়নি। বাট তারপরে সৃজিত অনেকগুলো ছবিতে কাজ করলো, কৌশিকদার লক্ষ্মী ছেলে করলাম, শিবু পোস্ততে অনেক দিন বাদে, মানে আফটার ওইটা পোস্ততে আমাকে কাজ করলো। তো দোজ ওয়ার অ্যাকসেপ্টেড, মানে উমাতে ওখানে সব জায়গাতে মানুষের ভালো লেগেছে। আর অরিন্দম শীলের সঙ্গে আমার একটা কন্ট্রাক্ট হয়েছিল 2012-13-তে। ও বলেছিল যে দেখ তোকে আমার বেশ মনে হয় যে ক্যামেরার সামনে খুব ভালো হবে, আর তুই তো করেওছিস, তোকে আমি ইউজ করতে চাই। তো একটা কন্ট্রাক্টও হয়েছিল যে ও একটুখানি আমাকে হেল্প করবে বা বেছে দেবে যে কোনটা আমার করা উচিত বা করা উচিত না। আশ্চর্য ব্যাপার, তখন কিছু হয়নি। এখন এতদিন বাদে অরিন্দম দার সঙ্গেই আমার বলতে পারো অন্তত প্রায় 3 বছর বাদে আবার আমি অ্যাক্টিং করছি। এবং ওই ছোটোবেলার অ্যাড দেখতাম না, এই বোনভিটা নিয়ে, বোনভিটাই ছিল নাকি হল, আমি কেন খাই, দারুণ লাগে মনমোহন সেন বলতেন। তা আমি অ্যাক্টিং কেন করি, এটাই হচ্ছে দারুণ লাগে। কিন্তু গান এবং অ্যাক্টিংয়ের মধ্যে অবভিয়াসলি গান, ওটা দুটোর মধ্যে বেছে নেওয়ার কোনো চান্স নেই। আমি একদম ইন্টারভিউ শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে তো আমরা দেখলাম যে আমাদের বাবুল সুপ্রিয় তিনি মিউজিশিয়ান, তিনি গায়ক, তিনি অভিনেতা, এবং এত মজার মজার যে মোমেন্ট আমাদের সঙ্গে শেয়ার করলেন। কিন্তু যখনই রাজনীতির প্রসঙ্গে আসে বাবুল সুপ্রিয় রাফ অ্যান্ড টাফ হয়ে যায়। মানে সেখানে কি কোথাও মানে বাবুল সুপ্রিয় কি রাজনীতির মধ্যে কোথাও মানে কি বলে হিউমার বা সেইভাবে কি রিয়্যাক্ট করা যায় না? এত বোল্ডলি কেন রিয়্যাক্ট করে সবসময়? রাজনীতিতে ভাই আমি একটা সিম্পল জিনিস বলছি, আমি পলিটিশিয়ান নই। ফ্লাইটে এমন একটা ঘটনা ঘটেছিল রামদীপজির সঙ্গে, যেখানে আমি একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম এবং যেটা বলেছিলাম সেটা আমি করে দেখিয়েছিলাম 2014-তে। ভেরি সিম্পল। আমি আমার নিজের লাইফের শেয়ার, আমি ভগবান মানি না, কমপ্লিট নাস্তিক, আমি অ্যাস্ট্রোলজারের কাছে যাই না। এইটা আমার মা দিয়েছিল, বিকজ আমি ওই গানটা খুব গাইতাম, পন্না কি তমন্না হে কে হিরাও সে মিল যায়, চাহে মেরি জান যায়, চাহে মেরা দিল যায়। আমার খুব ফেভারিট গানটা, হারমোনিয়ামে গাইতাম। তো এই হিরেটা যখন কিনেছিলাম, মা এই পান্নাটা কিনে দিয়েছিল। মা তো কোভিডে চলে গেছেন, কিন্তু এইটা অনেকবার আমার হাত থেকে পড়ে যেত, ফিরে আসতো, ওই জন্য রেখেছে। বাট আমি অ্যাস্ট্রোলজিও মানি না, কোনো অ্যাস্ট্রোলজারে যাই না। আই বিলিভ ইন টেকিং আ ডিসিশন অ্যান্ড ট্রাইং টু মেক ইট কারেক্ট। ভালো কারেক্ট ডিসিশন, ভুল ডিসিশন বলে কিছু হয় না। ইউ পুট ইউর হার্ট ইন টু আ ডিসিশন, যে আমি এইটা করতে চাই, বা এই যে গানটা করেছি এটা কীভাবে হলো। উপল খুব ভালো কার্টুন আঁকে, ও আমার কলেজ মেট, আমরা একসাথে কলেজ লাইফে সমস্ত ইন্টার কলেজে গিয়ে গান টান গাইতাম, কোরাসে গাইতাম তখন। ও অনিন্দ সব ছিল। তো ওর কার্টুন আঁকার এটা আমার খুব ভালো লাগে, আমার মনে হচ্ছিলো যে ওই ট্যালেন্টটা হাইলাইট হওয়া উচিত। তো এটা আমরা চেয়েছিলাম যে যদি কোনো একটা আর্ট গ্যালারিতে কিছু করা যাবে, সেটা হয়নি। আমি বলেছি তুই ওয়েট কর, আমি ঠিক কোনো একটাভাবে এটা ইউজ করবো। তারপরেই বসে বসে ভাবছি যে কী করা যায়। তখন আমার মাথায় এটা এলো যে আমাদের লাইফে, বাঙালিদের লাইফে কিছু এমন ক্যারেক্টার আছে যার কোনো চেহারা নেই, কিন্তু তারা কিন্তু আমাদের মনে বসে গেছে। আর.ডি. বর্মনের রুবি রায়, অনুরাধা, আমাদের সুমন চট্টোপাধ্যায়ের এখন কবির সুমনের চায়ের কাপে তোমাকে চাই, যেন আমি লাইনটা চেঞ্জ করলাম, এই তোমাকে চাইটা আছে, চায়ের কাপে তোমাকে চাই। আমাদের নচিকেতাদার নীলাঞ্জনা, আমাদের কি বলবো, অঞ্জনদার বেলা বোস, শিলাজিতের ঝিন্টি। তো এরকম কিছু ক্যারেক্টার, এদের সবার সঙ্গে আমার ইন্টারাকশান হয়েছে, কিন্তু আলটিমেটলি আমি বুঝেছি যে তুমি হচ্ছ আমার জন্য কাস্টম মেড। হ্যাঁ, তো এইটা হচ্ছে গল্পটা। এবারে ওই ক্যারেক্টারগুলো উপলকে দিয়ে আমরা বসে ও কাকে কীভাবে দেখছে, রুবি রায়ের ববকাট চুল হবে, ঝিন্টিকে কীরকম দেখতে হবে, সেরকম পুরো জিনিসটা ফর্মুলেট করেছে, দারুণ করেছে। এবারে ওকেও আমি সারপ্রাইজ দিয়েছি ওই জিনিসগুলোকে অ্যানিমেট করে, মানে এই কার্টুনগুলো মুভ করছে। সেটা 8 দিন আমার বাড়িতে সেট আপ বসিয়ে আমি নিজেই ডিরেকশন করেছি। আর আমাকে যে অ্যাসিস্ট করেছে অভিজিৎ বলে একটি নতুন ছেলে, একদম নতুন ছেলে ডিরেক্টর, ও খুব ভালোভাবে অ্যানিমেশনের কাজগুলো সব কিছু করেছে। তো এটাও তো একটা আইডিয়া, আমি তো জানতাম না ওটা হিট হবে। মানে এখন যা দেখছি সবাই লিখছে, মানে পুরনো বন্ধু সব এখান ওখান থেকে, আয়ারল্যান্ড থেকে, আমেরিকা থেকে, তো মানে কত যে মেসেজ আসছে। অনেক দিন বাদে একটা নন ফিল্ম গান, রিয়েলি ভালো লাগছে। তো আই এম ভেরি ইলেটেড। এবং এইটা কি কোনো মানে এটা আমি কারেক্ট, যদি হিট না হতো তাহলে এটা ভুল ডিসিশন, এইসব করার দরকার কী ছিল, একটা সিম্পল গান করলেই হতো। এবারে হিট হয়েছে বা সবার ভালো লাগছে বলে ইট ইজ আ কারেক্ট ডিসিশন। তো
তো রাজনীতিতে আমি মনে করি ওটা হচ্ছে একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হওয়ার একটা 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 রেসপন্সিবিলিটি আছে, একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। আমি মজা করি রাজনীতিতে, প্রচুর মজা করি, হিউমার করি, অনেক সময় মুশকিলেও পড়ি এসব বলতে গিয়ে। একবার কাকে বলেছিলাম, এমনি মজা করে বলেছিলাম, যেটা আমরা বলে এই তো ঠ্যাং ভেঙে দেবো, সেইটা ওইটুকুনি কেটে এমন একটা বিরাট হলো যে 2017-তে একটা এমন অ্যালিগেশন আমার ওপর উঠলো যে আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে, আমার মনে আছে রাষ্ট্রপতি ভবন থেকে হেঁটে গিয়ে ওনাকে আমার রেজিগনেশন দিয়ে দিয়েছিলাম। সব আমার কাছে রাখা আছে 2017-তে, উনি অ্যাকসেপ্ট করেননি, বাট আমি বলছিলাম আমার ভালো লাগছে না। পলিটিক্সে আমি পলিটিক্স করি না। পলিটিক্স একটা খারাপ শব্দ, এটা আমি মানি না। বিকজ আমি বহু স্টেটসম্যান, অটল বিহারী বাজপেয়ী থেকে আরম্ভ করে বহু বিদেশি অনেককে আমার দারুণ লেগেছে। ক্লিশেডভাবে নেলসন ম্যান্ডেলা বলা যায়, সেটা আমি বলছি না। অনেক মানুষকে আমার রাজনৈতিক হিস্ট্রিতে আমার খুব ভালো লেগেছে, এবং সেই জন্য পলিটিক্স শব্দটা খারাপ শব্দ, এটা আমি মানি না। কিন্তু যেহেতু পলিটিক্সে একটা আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করি, সেটা আমি একটা 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 স্টেজেতে গান গাওয়াতেও আমার সঙ্গে একটা অডিয়েন্সের যে একটা লেনা দেনা আছে, তেমনি ওটাতেও আমি পারফর্ম করি, টেবিলের পেছনে আমি পারফর্ম করি। আর এখানে মাননীয় মুখ্যমন্ত্রী দিদি, উনি গান বাজনা ভালোবাসেন, আমাকে বলে যদি মন খুলে গান গাও, মন খুলে কাজ করো, আমার কোনো ফাইল বাকি থাকে না। চ্যালেঞ্জ নিয়ে ক্যামেরার সামনে বলছি, অফিসে এসো, এভরিথিং আই এম আপ টু ডেট। শনি রবিবারও আমার অফিস চলে, মানে মোবাইলে। তো রাজনীতিবিদ বাবুল, মানে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব পলিটিক্স হয়। কেন ভাই? পলিটিক্স যদি এতই খারাপ হতো, পলিটিক্স তো পৃথিবীর দেশ বিদেশ সব কান্ট্রিগুলোকে শেপ করছে। কর্পোরেট ওয়ার্ল্ডে খুব পলিটিক্স আছে। আমি তো উল্টোটাও বলতে পারি যে পলিটিক্সে খুব ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, কর্পোরেট ওয়ার্ল্ডে খুব এই ফিল্ম দুনিয়াতে খুব কর্পোরেট ওয়ার্ল্ড আছে। পলিটিক্সটাই খারাপ শব্দ হলো কেন? কেন সিনেমাতে একটা পলিটিশিয়ানকে রাখলে তাকে দিয়ে সব কিছু করানো যায়। একটা পলিটিশিয়ান সব, হি কোয়ালিফাইজ টু ডু এনিথিং, ওয়েদার খুন জখম যা বলবে, চুরি চামারি সব পলিটিশিয়ান করতে পারবে। তো এই পলিটিক্সে থেকে অ্যাকাউন্টেবিলিটি বা লোকের জন্য কাজ করাটা, সেটা আমি আসানসোলে করে দেখিয়েছি। সেকেন্ড টাইম 3 গুণ ভোটে জিতেছি। আর এখানেও আমাকে কাজ করবার সুযোগ দেওয়া হচ্ছে। আমি মনে করি আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ ভালো করি, এবং 24 ঘন্টা অনেক সময়। একটা মানুষ যদি চায় যে 24 ঘন্টা আমি ভালোভাবে ইউজ করব, আমি তার মধ্যে ফুটবল খেলি, আমি কুকুরের গায়ে টিক থাকলে সেটাও বার করে দিই, বা যখন সুযোগ পাই ভালো মাংস রাস্তায় যদি দেখি কিনে নিয়ে গিয়ে সেটা বাড়িতে নিয়ে গিয়ে রান্না করি 6-7 ঘন্টা ধরে, বাড়ির ইন্টেরিয়ার নিজে করি। তো দিস এ লট অফ টাইম, ট্রাস্ট মি। যদি সোশ্যাল মিডিয়াতে কে তোমায় ভালো বলছে খারাপ বলছে এবং তার সঙ্গে ঝগড়া করে টাইম না ওয়েস্ট করা হয়, তাহলে 24 আওয়ার্স ইজ এ লট অফ টাইম। আর পলিটিক্সে যেখানে হিউমার চলে সেখানে নিশ্চয়ই হিউমার করি। আর যারা রসকসহীন, যারা হিউমার নিতে পারে না, নিজের ওপর যোগ নিতে পারে না, সেই রকম কিছু পলিটিশিয়ানকে ধরে আমি বম্বের একটা অ্যাওয়ার্ড ফাংশনে বসিয়ে দিতে চাই, এবং তারপরে তারা বুঝুক যে কিভাবে সবাইকে হিউমিলিয়েট করা হয়, লেগ পুলিং করা হয়। কেউ রাগ করে না। নিজের ওপর হাসতে না জানলে অপরের ওপর মিসচিভ করা যায় না। এবং আমি যেহেতু মিসচিভিয়াস, সেহেতু আমি নিজের ওপর যোগ নিতে পারি বলে অন্যের সঙ্গে করি। বাট অনেকেই সেটা ভুল বোঝে, অনেকেই ভুল বোঝে। আমি জানি, বুঝে গেছি যে বম্বে আর ক্যালকাটার হিউমারের মধ্যে একটা ডিফারেন্স আছে। তো অনেক সময় কলকাতার হিউমার বম্বেতে করে ফেসেছি। হ্যাঁ, এখানে যেমন ও দাদু কোথায় যাচ্ছেন বললে দাদু রেগে যাবে, বলবে বাবাকে কি ওটা বলবে, ওটা আবার বম্বেতে চলবে না। বম্বেতে একটা কারোকে ডাকতে গেলে এরকম করে অটো ডাকা, এখানে করো মারবে ধরে যে কুকুর বেড়াল পেয়েছো। দিট ইজ এ ডিফারেন্স। তো শাহরুখ খান রিসেন্টলি ছেলের লঞ্চে যেমন বলেছে যে গৌরী আমাকে খান হরদম বলে যে তোমার হিউমার মজা কেউ বুঝতে পারে না, মজা করা বন্ধ করো। তো বলেছে যে আমি আমার ছেলেকে বলেছি, না বাবা, তোমার বাবার মজা করার ক্ষমতা তোমায় দিয়ে দিলাম, এবার তোমার যা হবে আমি আর করবো না। তো পলিটিশিয়ান বাবুল সুপ্রিয় ইজ আ হিউম্যান বাবুল সুপ্রিয়। আমি নিজেকে পলিটিশিয়ান হিসেবে দেখি না, আমার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই। আমার যেটা আছে সেটা হচ্ছে যে আমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা খুব ভালোভাবে করা, দ্যাটস ইট। ওখানেও আমি গানেতেও আমি প্রিপেড কার্ড, আমার শোয়ের অ্যাডভার্টাইজমেন্ট হলে লোকে আগে শোয়ের টিকিট কাটে, তারপরে গিয়ে তারা গান শোনে, ভালো লাগে বা খারাপ লাগে। এখানেও আমি বলি ভোট দিন, তারা আমায় ভোটে জেতায়, তারপরে আমাকে কাজ করে দেখাতে। দুটোতেই আমি প্রিপেড কার্ড। সো দুটোতেই আমার একটা রেসপন্সিবিলিটি আছে টু পারফর্ম। সেটা গানই হোক অথবা পলিটিক্সই হয়। পলিটিক্সটাকে আলাদাভাবে দেখে মানুষ বাবুলটাকে বদলে ওখানে একটা অন্য কিছু হওয়া আমার দ্বারা হবে না। আমি সিঙ্গার বাবুল, এখনও কোথাও ক্যাম্পেন করতে গেলে তো গান ছাড়া তো ক্যাম্পেন হয় না। লোকে বলে গান গাও, তো গান গাইতে হয় আমাকে। আমি যদি 70টা পলিটিক্যাল ক্যাম্পেন করি, তার মধ্যে আমাকে 150টা গান গাইতে হয়। 2026 সাল আসতে চলেছে, নির্বাচনও আসতে চলে, তার মানে তো গান এবং এই
কাজ আরো বেড়ে ভালোই তো, আমার ভালোই তো। লাইফে যদি দুটো কয়েন থাকে এবং দুটো যদি ভালোভাবে করতে পারি, রেসপন্সিবিলিটি করতে পারি, তাহলে আমার অসুবিধা কী আছে? আমি ভালো কাজ করেছি সেটা ফেসবুকে দেবো, এবারে সেটা যদি আমি কমেন্টস অন রাখি, আলতু ফালতু লোক এসে তাতে উল্টোপাল্টা লিখবে, আমার তো দরকার নেই। আমি একটা জায়গায় ভালো কাজ করেছি, বা আমার সরকারের জন্য আমি একটা কোনো ভালো কাজ করেছি, সরকার একটা ভালো কাজ আমি প্রমোট করছি, সেখানে কে কী বললো আমার তো জানার দরকার নেই। কারণ যদি এখানে একটা জলের কল লাগে, মানুষ ওটা থেকে জল খাবে, তাই তো? তো এবারে তার আশপাশের লোক আমাকে কি বললো, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমার ভ্যালিডেশন আমার নিজের কাছে ইন ফ্রন্ট অফ দ্য মিরর, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং এলস। আর ওইটাই আমার লাইফের সবচেয়ে বড় কী বলবো, মানে স্ট্রেংথ বলতে পারো। এক হচ্ছে কী বলবো, সাহস, আর রিস্ক নেওয়ার ক্ষমতা। এই দুটো আমার লাইফে খুব ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা ধৈর্য, আমার মনে হয় সব মানুষের মধ্যেই খুব ইম্পর্টেন্ট, ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট। আর ওই যাদের মধ্যে ভুল বোঝার খুব তাড়া থাকে, একটা মানুষকে বোঝার আগেই তাকে ভুল বোঝার প্রচণ্ড তাড়া থাকে, এটা আমি বোধহয় বাঙালিদের মধ্যে একটু বেশি দেখি। ওইটা একটা প্রবণতা, ওটা নিয়ে আমি সবসময় কনসিয়াস থাকি যে একটা মানুষকে তাড়াতাড়ি চিনে নেওয়ার কোনো তাড়া নেই। ওয়ান্স ইউ গেট টু নো হিম, দেন ইউ ডিসাইড যে সে তোমার লাইফে ইম্পর্টেন্ট, সে তোমার বন্ধু হিসেবে থাকবে নাকি সে থাকবে না। আফটার 50 তোমার জীবনে 12 থেকে 12 জন লোক যদি ভালো থাকে, ইনক্লুডিং ফ্যামিলি, 12 জন যদি ভালো থাকে, ইউ রিয়েলি ডোন্ট নিড এনিওয়ান এলস। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে প্রশ্নগুলো তোমার বেশ হোলসাম ছিল, তো আমাকে একটু হোলসাম উত্তর দিতে হলো। আর যেহেতু অনেকগুলো সাবজেক্টে টাচ করে যাচ্ছিল, বসন্ত মানে অনেক কিছু চলে আসে। হ্যাঁ, অনেক অনেক শুভেচ্ছা রইল টিভি9 এর পক্ষ থেকে, এবং আগামী দিনে দর্শকরাও বাবুল সুপ্রিয়কে আরও অনেক অনেক রঙিনভাবে দেখতে পাবে। অনেক গান যে গানগুলো তারা নিজেদের জীবনে যখন কাউকে প্রপোজ করে বা কখনো দুঃখ পায়, সেই গানগুলো গেয়ে সেই সময়টাকে ভোলানোর বা স্মৃতি করে রাখার চেষ্টা করবে।